ইরান আর ইসরায়েলের মধ্যে যে সাম্প্রতিক উত্তেজনা তা নিয়ে তো বেশ উদ্বেগ তৈরি হয়েছে। আমরা আজকে একটা নির্দিষ্ট ইউটিউব ভিডিও নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। মানে ভিডিওটাতে দাবি করা হচ্ছে যে ইরানের যে পাল্টা আক্রমণ আর তারপরে যা যা ঘটল তাতে পশ্চিমা দেশগুলোর যাকে বলে দ্বিমুখী নীতি সেটা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। তো আজ আমরা এই ভিডিওতে যে মূল যুক্তিগুলো তুলে ধরা হয়েছে সেগুলোর দিকেই নজর দেব, আক্রমণ, প্রতিক্রিয়া আর এই ভণ্ডামির অভিযোগ। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু এই একটা সূত্রের ওপরেই ভিত্তি করে। হ্যাঁ, ঠিক। ভিডিওটায় শুরুই হচ্ছে পশ্চিমা মিডিয়ার একটা দিক তুলে ধরে। মানে সেখানে দেখানো হচ্ছে যে ইরানকেই যেন তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হচ্ছে। কিন্তু এই ভিডিওটা প্রশ্ন তুলেছে যে ইসরায়েলের আগের এত সব কর্মকাণ্ড নিয়ে তখন কেন এরকম প্রতিক্রিয়া দেখা যায়নি। ঠিক তাই। ভিডিওর তথ্য যদি দেখি, ইসরায়েলি হামলার জবাবে ইরান ৩৫০টারও বেশি মিসাইল ছুড়েছে, যার মধ্যে ব্যালিস্টিক এমনকি কিছু হাইপারসনিক মিসাইলও ছিল। আর সেগুলো নাকি ইসরায়েলের আয়রন ডোম ভেদও করেছে। এর ফলে সূত্রটার দাবি অনুযায়ী ইসরায়েলে অন্তত ২৪ জন মারা যান আর বহু মানুষ নাকি প্রথমবারের মতো বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন। কিন্তু ভিডিওটা যেটা লক্ষ্য করেছে, পশ্চিমা মিডিয়াতে ইরানকেই মূলত আগ্রাসী হিসেবে দেখানো হচ্ছে, তাই না? ঠিক এখানেই ভিডিওটা একটা বড় অসামঞ্জস্যের কথা বলছে। একদিকে দেখুন ইসরায়েলের দীর্ঘদিনের কার্যাবলী, যেমন ধরুন গাজায় বোমাবর্ষণ, যেখানে এই সূত্র অনুযায়ী প্রায় ৫৫,০০০ মানুষ মারা গেছেন, যার মধ্যে ১৫,০০০ই শিশু। গাজার অবরোধ, এমনকি ইরানের বিজ্ঞানী বা জেনারেলদের হত্যা করা। আর অন্যদিকে যেই নিজেদের ওপর আক্রমণ হলো, অমনি তারা যেন একেবারে হতবাক, একদম ভিকটিম সেজে গেছে। ভিডিওতে আরও কিছু বেশ গুরুত্বপূর্ণ অভিযোগও আনা হয়েছে, যেমন ধরুন আইডিএফ জাল ভিডিও ব্যবহার করছে, বা ওই যে জেনোসাইড ট্যুরিজমের মতো ব্যাপার, মানে নৌকা থেকে গাজার ধ্বংসলীলা দেখানো। আচ্ছা, এই জেনোসাইড ট্যুরিজম বা জাল ভিডিও, এই দাবিগুলোর সপক্ষে ভিডিওটা কি কোনো প্রমাণ দেখাচ্ছে নাকি শুধু অভিযোগ হিসেবেই রাখছে? ভিডিওটার মূল ফোকাস তো ওই পশ্চিমা দেশগুলোর কথিত ডাবল স্ট্যান্ডার্ড বা ভণ্ডামির দিকেই, তাই তো? দেখুন, ভিডিওটা এগুলোকে মূলত অভিযোগ হিসেবেই তুলে ধরেছে। নির্দিষ্ট প্রমাণ হয়তো সেভাবে দেয়নি, কিন্তু ইসরায়েলি আচরণের উদাহরণ হিসেবে এগুলো ব্যবহার করে তাদের মূল যুক্তিটাকে, মানে ওই দ্বিমুখী নীতির অভিযোগটাকে জোরালো করার চেষ্টা করেছে। যেমন ধরুন হতাহতের সংখ্যা নিয়ে প্রতিক্রিয়ার ফারাকটা। ইসরায়েলে ২৪ জনের মৃত্যুতে যেরকম তোলপাড়, গাজায় ৫৫,০০০-এর বেশি মৃত্যুতে কিন্তু সেই প্রতিক্রিয়া দেখা যায়নি। ভিডিওটা এটাই জোর দিয়ে বলছে। এমনকি বিবিসির কভারেজ নিয়ে একটা গবেষণার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে নাকি বলা হয়েছে ইসরায়েলি মৃত্যুর খবরকে ফিলিস্তিনি মৃত্যুর খবরের চেয়ে প্রায় ৩৩ গুণ বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থার মিডিয়ার ভূমিকা নিয়েও তাহলে প্রশ্ন উঠেছে। অবশ্যই উঠেছে। ভিডিওতে একটা বেশ পরিহাসের মতো ব্যাপার তুলে ধরা হয়েছে। একদিকে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের কর্মীদের টার্গেট করার অভিযোগ উঠছে, আর এখন তারাই আবার জাতিসংঘ বা অ্যামনেস্টির সাহায্য চাইছে। আন্তর্জাতিক মিডিয়ার প্রবেশাধিকার নিয়েও একটা বৈষম্যের কথা বলা হচ্ছে। ইসরায়েলে মিডিয়া সহজে যেতে পারলেও গাজায় তাদের প্রবেশ নাকি খুবই সীমিত রাখা হয়েছে, এরকমটাই দাবি করা হচ্ছে ভিডিওতে। আর এই পুরো উত্তেজনার পেছনে একটা বড় কারণ হিসেবে পারমাণবিক ইস্যুটা আসছে। ভিডিওটা বলছে ইসরায়েল নাকি গত ৩০ বছর ধরে বলে আসছে যে ইরান একদম পারমাণবিক বোমা বানানোর কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, এবং ভিডিওটা ঠিক এখান থেকেই একটা প্রশ্ন তুলছে পারমাণবিক দায়িত্ববোধ নিয়ে। কোন দেশ আসলে পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি মেনে চলছে, কোথায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নিয়মিত পরিদর্শন করতে পারছে, আর কার বিরুদ্ধেই বা পারমাণবিক প্রযুক্তি চুরি বা ব্ল্যাকমেলের মতো অভিযোগ উঠছে। এই প্রশ্নগুলো তুলে সূত্রটা কিন্তু পরোক্ষভাবে ইসরায়েলের দিকেই আঙুল তুলছে। তার মানে কি ভিডিওটা কোনো দেশের পারমাণবিক কর্মসূচির পক্ষে সরাসরি অবস্থান নিচ্ছে? না, সরাসরি নয়, বরং তারা যেটা করছে সেটা হলো পারমাণবিক বা গণবিধ্বংসী অস্ত্রের ভয় দেখিয়ে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের যে পশ্চিমা কৌশল সেটা নিয়ে আলোচনা করছে। ইরাক, লিবিয়া, সিরিয়ার উদাহরণ টেনে ভিডিওটা ইঙ্গিত দিচ্ছে যে ইরানের ক্ষেত্রেও হয়তো একই ধরনের কৌশল নেওয়ার চেষ্টা হতে পারে। এই আশঙ্কাটা তারা প্রকাশ করেছে। আচ্ছা, তবে ভিডিওটা নিজেদের অবস্থান নিয়েও তো কিছু কথা বলেছে, তাই না? সেটা একটু পরিষ্কার করা দরকার। হ্যাঁ, বলেছে।
তারা জানিয়েছে যে তারা ভারতের যে কূটনৈতিক অবস্থান সেটার সাথে একমত, মানে আলোচনা আর দ্বিরাষ্ট্র সমাধান। কিন্তু একই সাথে তারা এটাও স্পষ্ট করেছে যে তারা ইরানের ধর্মীয় শাসনকেও সমর্থন করে না, আবার গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকেও সমর্থন করে না। বেশ একটা নিরপেক্ষ অবস্থান দেখানোর চেষ্টা। তাহলে সব মিলিয়ে এই সংঘাতের ফলাফল নিয়ে ভিডিওটার পর্যবেক্ষণ কি? তাদের পর্যবেক্ষণটা বেশ ইন্টারেস্টিং। তারা বলছে এই আক্রমণের মাধ্যমে ইরান আসলে ইসরায়েলের সামরিক সক্ষমতার কিছু সীমাবদ্ধতা, বিশেষ করে আমেরিকার সাহায্যের ওপর তাদের যে নির্ভরতা সেটা স্পষ্ট করে দিয়েছে। আর অন্যদিকে পশ্চিমা দেশগুলোর নৈতিক অবস্থান, তাদের কথার বিশ্বাসযোগ্যতা, সেটা এই ঘটনায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে সূত্রটি। আর এর ফলে বিশ্বে দীর্ঘমেয়াদী অস্থিরতা আরও বাড়তে পারে, কারণ তাদের কথার ওপর ভরসা রাখাটা কঠিন হয়ে পড়ছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা নির্দিষ্ট ইউটিউব ভিডিওর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করলাম। সেখানে ইরানের আক্রমণ, ইসরায়েল ও পশ্চিমাদের প্রতিক্রিয়া এবং এর মধ্যেকার কথিত দ্বিমুখী নীতির বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাওয়া যায়, যেটা এই ভিডিওর বিশ্লেষণেও কোথাও যেন উঁকি দিচ্ছে। প্রশ্নটা হলো, আমেরিকা ইসরায়েল সম্পর্কের যে সমীকরণ, সেখানে ক্ষমতা আসলে কার হাতে বেশি কেন্দ্রীভূত? আমেরিকা কি ইসরায়েলকে চালায়, নাকি উল্টোটা? আর এই ধরনের সংঘাতের আবহে বিশ্ব শান্তির জন্য এর সুদূরপ্রসারী প্রভাবটা বা কী হতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে।